কাজ সারতে রাত ৯টা বেজে গেল। এ টেবিল সে টেবিল কিছুক্ষণ বসল। মেসে ফিরে কিছুক্ষণের আড্ডা। আজ ফিরেই খেয়ে নিতে হবে। শীতাংশুর সঙ্গে যেতে পারে। গ্র্যান্ডে ভোজ পানীয় সব। সে শীতাংশুকে ডেকে বলল, আমাকে নিয়ে যাস। রাতে সে বেশ মাতাল হয়ে ফিরল। পা টলছিল। সিঁড়িতে চাপা অন্ধকার। ইন্দ্র একটু বেশি পরিমাণে খেয়ে ফেলেছে। আসলে স্বামী স্ত্রী পাশাপাশি একসঙ্গে যুগলে মৃত্যু দৃশ্যটা সারাদিন হন্ট করেছে। বেচারাদের হানিমুন মাটি। ইন্দ্র টেবিলে বারবার বলছিল, এ নিয়তি। বুঝো, জীবনের কত বড়াই। ঘর বুক করা, খালি ঘরটার কথা ভাবো। রাতে কি জমতু মাইরি। তারপরেই বলছিল, ফুটফুটে বাচ্চাটা। আহা, পৃথিবীর কিছুই দেখল না। শীতাংশু দেখেছে, ইন্দ্র সাধারণত দুর্ঘটনার খবর কভার করতে চায় না। লোকজনের অভাব না থাকলে তাকে পাঠানো হয় না। আর এই ধরনের খবর কভার করার পরই মেজাজ ঠিক রাখতে পারে না ইন্দ্র। বলে, খুব বাজে। সারা রাত ঘুমোতে পারি না। ডেড বডিগুলো তাড়া করে। পেটে একটু পড়লে সব গুলিয়ে যায়। ফুলঝুরি হয়ে সব ঝরে পড়ে, যেন কেউ আতশবাসীর সামনে দাঁড়িয়ে হাসছে। কখনো নাকি দেখে নদীর জলে সে ভেসে যাচ্ছে। একটা কাক তার চোখ ঠুকরে খাচ্ছে। বিশ্রী সব স্বপ্ন সারা রাত তাকে তাড়া করে। ঘুম মানুষের বড়ই প্রিয়। ঘুমোতে পারবে না ভেবেই বেশি খেয়ে ফেলেছে। শীতাংশু তাকে ঘরে পৌঁছে জামা জুতো পর্যন্ত খুলে দিয়েছে। মশারিটা নিয়ে রুমমেট রূপেনকে বলেছে, টেবিলে টাকা পয়সা থাকলো সকালে উঠলে বলে দেবেন। তারপর জামার মধ্যে একটা চিঠি। চিঠি বের করে বুঝল ইন্দ্রনাথের ব্যক্তিগত চিঠি। সাদা খাম, খোলা হয়নি। জামার মধ্যে ফের চিঠি রেখে সে নেমে গেল। সকালবেলায় ইন্দ্রনাথের ঘুম ভাঙল দেরি করে। রূপেন অফিস বের হয়ে গেছে। ইন্দ্রনাথও হাই উঠছে। একটা ছায়া ভেসে গেল। কেউ উঁকি দিচ্ছে বারবার। সে উঠে বসল। ভানু হাজির। সে ইন্দ্রনাথের মেজাজ জানে। দুবার উঁকি দিয়ে গেছে, কিন্তু ডাকেনি। ইন্দ্রনাথ বুঝল খুব ঘুমিয়েছে। শরীরে বিন্দুমাত্র জড়তা নেই। পাজামা পরেনি। তার যে হুঁশ ছিল না, টের পেতেই বলল, আমার জামা প্যান্ট। তক্তপোষের নিচে সে উঁকি দিল। শীতাংশু নয়, রূপেনের কাজ। পাঁচটার খোঁজ করল, নেই। শীতাংশু কিংবা রূপেন কোথাও তুলে রেখেছে। সঙ্গে আর কিছু ছিল না। ডট প্যান্টটা দেখল টেবিলে পড়ে আছে। হঠাৎ মুখ তুলে বলল, দাঁড়িয়ে থাকলি কেন, চা দে। ভানু ধোবার কথা জানালো। জামা প্যান্ট জমে গেছে বেশ। তক্তপোষের নিচ থেকে গতকালের জামা প্যান্টও টেনে বের করল। জামায় দাগ, ঝাল ঝোলের হবে, আর পরা যাবে না কেচে না এলে। তাও সে ধোপাকে বের করে দিল। বাবু কাগজের লোক, সে জানে। পান্টানের অভ্যাস আছে। জামা প্যান্টের নানা দাগ। পকেটে 10-20 টাকাও দু একবার পেয়েছে। ইন্দ্রনাথ সোজা বলে দিয়েছে, জামা প্যান্টের পকেট দেখে নিবি। রোজ রোজ বলতে পারবো না। জামা প্যান্টে দরকারি কাগজ টাগজও থাকতে পারে। তখনই ইন্দ্র দেখল পকেট থেকে একটা চিঠি বের করে সে তার দিকে বাড়িয়ে দিচ্ছে। চিঠিটার কথা তার মনেই ছিল না। চিঠিতে কি লেখা থাকবে, থাকতে পারে, তাও জানা নেই। ইন্দ্রনাথ অনেকদিনই দেখেনি। বদলির দরখাস্ত করেছে, হচ্ছে না। কোন এক হেলথ সেন্টার তাকে কল্যাণ লিখেছে, তুই যদি চেষ্টা করিস হয়ে যায়। ব্যক্তিগত চিঠিগুলি সাধারণত এইরকমই হয়, হয়ে যাবেই। মন্ত্রী থেকে সরকারের বড় কর্তারা বেশ খাতির করে তাকে। সে জনসংযোগে বেশ মনোযোগী। কল্যাণী তাকে একবার স্বাস্থ্য দপ্তরের গোপন দুর্নীতির খবরটা দিয়েছিল। খবরটা সরকারের উপর মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছিল একসময়। সাধারণত পরিচিত অপরিচিতদের চিঠি এইভাবেই সে পায়। কারো ফ্ল্যাট, কারো বদলি, কারো চাকরি, উমেদারির জন্য অনুরোধ থাকে। এই চিঠিটা তারই ব্যতিক্রম। সে অন্তত খোলার আগে বুঝতে পারেনি। 2 লাইনের চিঠি। ইন্দ্রদা, খুব বিপদ, পারো তো এসো। একটা মফস্বল শহরের ঠিকানা। স্টেশন থেকে মিলের গেট বললে নামিয়ে দেবে। নাম ঠিকানা দিয়ে শেষ। ইতি হিরণ। হিরণ মানে লাবণ্যর বোন। লাবণ্য। সে তাড়াতাড়ি উঠে বসল। লাবণ্যর কোনো খবর দেয়নি। লাবণ্য তার কত জন্মের কেউ। সেই লাবণ্যর কোনো খবর নেই।
অথচ হিরণ লিখেছে খুব বিপদ। লাবণ্যর সঙ্গে প্রথম দেখা স্টিমার ঘাটে, শেষ দেখাও। লাবণ্য ফুলহাতা ফ্রক পরতে ভালোবাসত, পায়ে কালো রঙের জুতো, সাদা মোজা পরতে পছন্দ করত। স্টিমারের আলোতে লাবণ্যকে ভিন্ন গ্রহের বাসিন্দা মনে হয়েছিল। সিঁড়ি ধরে লাফিয়ে লাফিয়ে নামছে, নদীর জল কল কল। রাতের স্টিমার, তার আলো স্টিমার ঘাটের ঝেঁকিতে ছোট দাদু সে, তার হাতে হারিকেন। যুদ্ধ, কলকাতায় বোমা, মানুষজন সব ভাগছে। লাবণ্যরা এসেছিল অমলপুর থেকে। অমলপুর কোথায় সে জানত না, কত দূর জানত না। তবু ছোট দাদু যখন বললেন তোমার সোনামাসি মেশো আসছেন, লাবণ্য হিরণ আসছে, যুদ্ধ শেষ না হলে তারা ফিরতে পারবে না। যুদ্ধ শেষ না হলে তারা ফিরতে পারবে না। স্টিমার ঘাটে তাদের আনতে যেতে হবে। যুদ্ধ, দাঙ্গা, দেশভাগ। লাবণ্য হিরণ সোনামাসি কত দূরের ছবি, প্রায় এক যুগের বেশি। ছিন্ন ভিন্ন জীবনের কিছু ঝরা পাতা ওড়াউড়ি শুরু করে দিতেই কেউ যেন ডেকে গেল, ইন্দ্রদা যাবে? হ্যাঁ যাব।